সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের জন্য যেই আমরা ধারাবাহিক ক্লাসগুলো তৈরি করছি বার্ষিক পরীক্ষা 2024-এর জন্য, সেই ক্লাসগুলোর ধারাবাহিকতায় আমরা গ্রামারের একটা টপিক নিয়ে তোমাদের অলরেডি ভিডিও নিয়ে নিয়েছি মগজের মাস্তবে, এবং সেই ভিডিওটি তোমাদের মোডাল অক্সিলারির উপর নেওয়া হয়েছে। তো গ্রামারের আরো টপিক তোমাদের দেওয়া আছে। আমি যদি তোমাদেরকে দেখাই, আমি যদি একটু দেখি যে তোমাদের গ্রামার থেকে তোমাদের যে এনসিটিভির যে স্যাম্পল কোয়েশ্চেনটা দেওয়া আছে, সে স্যাম্পল কোয়েশ্চেনের যে 4 নম্বর, 5 নম্বর এবং 6 নম্বর যে কোয়েশ্চেনটা, সেগুলো তোমাদের গ্রামার থেকে দেওয়া আছে। 3টা কোয়েশ্চেন দেওয়া আছে, ঠিক আছে? এই 3টা কোয়েশ্চেন তোমাদেরকে আনসার করতে হবে, এবং তোমাদের জন্য যে বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যে গ্রামারটা কিন্তু তোমাদের জন্য খুবই ক্রিটিক্যাল একটা বিষয়। তা আরেকটা ক্রিটিক্যাল বিষয় ছিল তোমাদের জন্য, সেটা হচ্ছে তোমার পোয়েট্রি বা কবিতা। সেটা সম্পর্কে অলরেডি আমরা ক্লাস নিয়ে নিয়েছি, এবং তোমরা ওই ক্লাসটা দেখবে, তাহলে তোমরা আরো বিস্তারিত ওই প্রশ্নটার আনসার করতে পারবে। তবে গ্রামারটা তোমাদের জন্য খুবই ক্রিটিক্যাল একটা বিষয় হয়ে দাঁড়াবে। কেন আমি এই কথাটা বলছি? কারণ দেখো, গ্রামার থেকে এখানে তোমাদের মূলত এই 4 নম্বর কোয়েশ্চেনটাতে তোমাদের থাকবে 10 মার্ক, 4 এবং 5 এবং 6। এই 3টা কোয়েশ্চেন তোমাদের থেকে আসবে, যে তোমাদের কি বলবো না, এটা গ্রামার থেকে আসবে। তো গ্রামার থেকে যেহেতু আসবে, এই 3টা কোয়েশ্চেনের দেখো, 4 নম্বর কোয়েশ্চেনটাতে তোমার 10 মার্ক, 5 নম্বর কোয়েশ্চেনটাতে এ এবং বি 2টা আছে, সি 3টা আছে। তারপর 5 নম্বর কোয়েশ্চেনটাতে একটাতে এ তে 5, বি তে 5 এবং সি তে 5। তাহলে 3 5-এ কত হবে? 15। তাহলে 15 মার্ক। 15 আর 10-এ কত মার্ক হবে? 25 মার্ক। আর 6 নম্বর কোয়েশ্চেনটাতে তোমাদের 5 মার্ক, তাহলে কত হবে? 30 মার্ক। অর্থাৎ তোমাদের কিন্তু গ্রামার থেকে 30 মার্ক তোমাদের গ্রামার থেকে ক্যারি করতে হবে, তোমাদেরকে উঠাতে হবে। এবং তুমি যদি গ্রামার থেকে 30 মার্ক উঠাতে পারো, তাহলে দেখো 30 মার্ক তোমাদের পাস করতে কত হবে? 33 আগে না? 33 আগে না? তাহলে পাস করতে যদি তোমার 33 আগে, তাহলে 30 মার্ক কিন্তু তুমি গ্রামার থেকে পেয়ে যাইতেছো। তো গ্রামারটা যদি তুমি ভালোভাবে পড়তে পারো, তাহলে এটা কিন্তু তোমার পাস করার জন্য খুবই সহজ একটা জিনিস হবে। আর যদি তুমি অন্যান্য বিষয়গুলো আরো ভালোভাবে দিতে পারো, আমরা অলরেডি পোয়েট্রি ক্লাস নিয়েছি, সেখান থেকে যদি তুমি 10 মার্ক ক্যারি করতে পারো, তাহলে তোমার কত হলো? 24 মার্ক। 24 মার্ক যদি তুমি পাস অলরেডি ইজিলি করে ফেলতে পারবা। এবং তুমি যদি আরো ভালো রেজাল্ট করতে চাও, তাহলে অন্যান্য যে টপিকগুলো সেগুলো আরো ভালোভাবে পড়তে হবে। তবে এই গ্রামার এবং তোমার পোয়েট্রি, এটা তোমার জন্য খুবই ভাইটাল একটা রোল প্লে করবে, এবং সেক্ষেত্রে গ্রামারটা সবচেয়ে বেশি ভাইটাল রোল প্লে করবে। তো তাই সেক্ষেত্রে আমাদের গ্রামারের বিষয়গুলো অবশ্যই জানতে হবে। এবং গ্রামারে কিন্তু তোমাদের দুর্বলতা কিন্তু সবচেয়ে বেশি, কারণ তোমরা ফ্যামিলি স্কুল থেকে গ্রামার পড়ে আসছো কি আসো নাই, সেটা অনেকে পড়ে আসছো, আবার অনেকে পড়ে আসো নাই। কিন্তু তোমরা যখন হাই স্কুলে উঠছো, ক্লাস 6-এ যখন উঠছো, তখন কিন্তু তোমাদের আলাদাভাবে কিন্তু গ্রামার পড়ানো হয় নাই। অনেকে পড়ানো হয়েছে, অনেক টিচার পড়াইছে, অনেক স্কুল হয়তো পড়ানো হয়েছে, কিন্তু অধিকাংশ স্কুলে এটা পড়ানো হয় নাই। কেন পড়ানো হয় নাই? কারণ আমাদের যেরকম আগে শিক্ষাক্রম যেটা ছিল, সেখানে তোমার ইংরেজির জন্য 2টা পত্র ছিল, 2টা পার্ট ছিল। একটা তোমার ইংরেজি প্রথম পত্র, আর ইংরেজি দ্বিতীয় পত্র। প্রথম পত্রে ছিল তোমার ইংলিশ ফর টুডে, এবং দ্বিতীয় পত্র ছিল তোমার গ্রামার ভিত্তিক। তো গ্রামারটা দ্বিতীয় পত্রে খুব ভালোভাবে পড়ানো হইতো, কিন্তু নতুন শিক্ষাক্রমে তোমাদের গ্রামারটা কিন্তু আলাদাভাবে পড়ানো হয় নাই। এবং সেটা তোমাদের ইংলিশ ফর টুডে বইটার ভিতরে দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে তোমাদের টিচার আলাদাভাবে এটা পড়ায় নাই। সেটা অনেক টিচার পড়াইছে এবং অনেক টিচার পড়ায় নাই, যার কারণে তোমরা এই বিষয়টাতে অনেকেই পড়ছো, অনেকেই পড়া নাই। সবার মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া এবং মিশ্র একটা দুর্বলতা কাজ করতেছে। তো ব্যক্তিগতভাবে আমি যে ক্লাসগুলো নিই বা আমি নিয়েছিলাম আমার স্কুলে বলো বা অনলাইনে অফলাইনে বলো, তো আমি সবসময় আমার স্টুডেন্টদেরকে গ্রামারটা পড়ার প্রতি গুরুত্ব দিয়েছি। এবং আমি তাদেরকে বেসিক জিনিসগুলো, যে পার্টস অফ স্পিচ এবং টেন্স, এই জিনিসগুলো আমি প্রথমে পড়ে পেয়েছিলাম। তারপর আমি অন্যান্য জিনিসগুলো পড়াইছিলাম। কিন্তু অনেক স্টুডেন্ট মনোযোগ দিয়েছে এবং অনেক স্টুডেন্ট মনোযোগ দেয়নি। যারা মনোযোগ দিচ্ছে তারা অবশ্যই লাভবান হবে। এবং এখনই দেখতে চলবে তোমাদের এই বার্ষিক পরীক্ষায় কিন্তু গ্রামার থেকে কিন্তু টপিক দেওয়া হয়েছে। তো আমি তোমাদের চিন্তা করার কারণে যারা এতদিন গ্রামার পড়ো নাই, আমরা তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য গ্রামার যতটুকু টপিক দরকার, সেই টপিকগুলো আমরা বিস্তারিত আলোচনা করে দেবো। তোমরা আমাদের গ্রুপ মগজের মাস্টার ক্লাস 6 to 12, এটাতে তোমরা সংযুক্ত থাকো, এবং আমাদের ইউটিউব চ্যানেলটা তোমরা দেখো। তোমরা তোমাদের ক্লাসগুলো নিয়মিতভাবে পেয়ে যাবা। তো ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য আমি আজকে গ্রামারের যে টপিক, প্রথম টপিক, এবং এটা তোমার গ্রামার থেকে যে 3টা কোয়েশ্চেন আসবে, তার মধ্যে প্রথম যে কোয়েশ্চেনটা, সেটা তোমার এটা কি বলে, পাংচুয়েশন থেকে আমি এই কোয়েশ্চেনটা আনসার করব। এবং তোমাদের গ্রামার থেকে 3টা কোয়েশ্চেন আসবে, একটা পাংচুয়েশন থেকে আসবে, একটা অ্যাডজেক্টিভ থেকে আসবে, অ্যাডজেক্টিভ নাউন এগুলো থেকে, ধরতে পারো যদি তুমি পার্টস অফ স্পিচ থেকে আসবে। আর একটা কোয়েশ্চেন আসবে তোমার মোডাল অক্সিলারি থেকে, ঠিক আছে? তো এই কোয়েশ্চেনগুলো আমরা আলোচনা করব। তার মধ্যে আমি আজকে যেটা আলোচনা করবো সেটা তোমার পাংচুয়েশন থেকে। তো প্রশ্নটা কি বলছে আমরা একটু দেখি। বলছে যে রিড দ্য ফলোইং story and rewrite the using capital letters and punctuation mark or punctuation marks where necessary. Read the following story. নিচে একটা স্টোরি দেওয়া আছে, স্টোরিটি তুমি পড়ো, and rewrite, এবং এটাকে পুনরায় লিখো। It using capital letters, এটাকে পুনরায় লিখো। কি দিয়ে লিখতে হবে?
যেখানে যেখানে তোমার ক্যাপিটাল লেটার দেওয়া নাই, যেখানে যেখানে ক্যাপিটাল লেটার হওয়া উচিত কিন্তু দেওয়া নাই, সেখানে সেখানে ক্যাপিটাল লেটার তুমি দিতে হবে। ক্যাপিটাল লেটার কি জিনিস? ওই যে বড় হাতের অক্ষরগুলো, ইংরেজিতে তো দুই রকমের অক্ষর আছে, বড় হাতের অক্ষর আছে, ছোট হাতের অক্ষর আছে, ঠিক আছে? বড় হাতের অক্ষরগুলো তোমাকে দিতে হবে। এবং হচ্ছে পাংচুয়েশন মার্ক, পাংচুয়েশন মার্ক কি বিরাম চিহ্ন বা বিরতি চিহ্ন, বিরাম চিহ্নগুলো তোমাকে ইউজ করতে হবে। বিরাম চিহ্ন কোনগুলো? সেগুলো হচ্ছে তোমার ফুল স্টপ, কমা, সেমিকোলন, কোলন, তারপর হচ্ছে তোমার হাইফেন, ড্যাশ, এবং হচ্ছে তোমার এই যে এক্সক্লেমেটরি সাইন, এই জিনিসগুলো সবগুলো হচ্ছে তোমার হচ্ছে পাংচুয়েশন মার্ক। পাংচুয়েশন মার্কগুলো কেন ইউজ করা হয়? যে তুমি যখন কথা বলো তখন তো তুমি কি করো না যে টানা এক নিঃশ্বাসের সাথে কথা বলো না, কিছু একটা কথা বলে থামো, একটা সেন্টেন্স বলে থামো, তারপর আরেকটা সেন্টেন্স বলো, আরেকটা সেন্টেন্স বলো। তুমি যদি এক নিঃশ্বাসে কথা বলতা, এক নিঃশ্বাসে কথা বলে যাইতে, তখন তোমার কথা যে শুনতেছে সেও কিছু বুঝতো না, এবং সে তোমার বলতো যে তো পাগল, কোথা থেকে আসছে, মানে কি একসাথে কথা বলতেছে, এক নিঃশ্বাসে কথা বলতেছে, আমাকে কথা বলার সুযোগ দিতেছে না এবং তার কথা বুঝতেছি না, ঠিক আছে? মানুষকে আমি যা বলতেছি তা বোঝানোর জন্য আমাকে মাঝে মধ্যে বিরতি দেওয়া প্রয়োজন। বিরতিগুলো যখন আমি লিখবো, আমি যখন আমার কথাগুলো লিখবো, তখন এই বিরতিগুলো বোঝানোর জন্য যে চিহ্নগুলো ব্যবহার করা হয় সেগুলোকে আমরা বলি হচ্ছে পাংচুয়েশন মার্ক। যেমন হচ্ছে আমরা যদি একটা সেন্টেন্স শেষ করি তখন সাধারণত আমরা ফুল স্টপ ব্যবহার করি, ঠিক আছে? তার ফুল স্টপ ব্যবহার করে আমরা বুঝতে হবে যে কি আমার একটা সেন্টেন্স এখানে শেষ হয়েছে। কমা ব্যবহার করি কখন? একটা সেন্টেন্সের মাঝে ফুল স্টপ কম বিরতি দেওয়ার জন্য কমা ব্যবহার করি। আবার যখন কাউকে প্রশ্ন করি তখন প্রশ্নবোধক চিহ্ন বা কোয়েশ্চেন মার্ক ব্যবহার করি। আবার যখন কোনো কিছুতে আশ্চর্য হই বা আকস্মিক কিছু ঘটে তখন হচ্ছে আমরা এক্সক্লেমেটরি সাইন ইউজ করি। তাই এই জিনিসগুলো হচ্ছে আমাদের এখানে ইউজ করতে বলতেছে। তো দেখো হয় নেসেসারি। আচ্ছা, আমরা হচ্ছে গল্পটা একটু পড়ি। গল্পটা পড়ার ক্ষেত্রে তোমাদেরকে অর্থটা জানাটা এত বেশি গুরুত্বপূর্ণ না, তবে অর্থটা জেনে রাখাটা ভালো, অর্থ পারাটা ভালো, তারপর তোমার আনসার করতে সুবিধা হবে। আমি অর্থ সহ তোমাদেরকে প্রথম ফ্যাসেসটা পড়ে দিচ্ছি, তারপরে কোথায় কোথায় ক্যাপিটাল লেটার ইউজ করতে হবে, কোথায় কোথায় কোন পাংচুয়েশন মার্কটা ইউজ করতে হবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে তুমি দেখো, ইন এ স্মল ভিলেজ ইন বাংলাদেশ, বাংলাদেশের একটি ক্ষুদ্র গ্রামে, দেয়ার ওয়াজ এ রিভার হোয়ার চিলড্রেন লাভ টু প্লে, একটা নদী ছিল, সেই নদীতে হচ্ছে বাচ্চা কাচ্চারা তারা হচ্ছে খেলতে পছন্দ করতো বা ভালোবাসতো। ওয়ান ডে আ লিটল বয় নেমড রফিক, একদিন একজন বালক যার নাম ছিল রফিক, ওয়াজ প্লেইং নিয়ার দ্য রিভার ব্যাংক সাডেনলি, নিয়ার দ্য রিভার ব্যাংক সাডেনলি। আচ্ছা, নিয়ার দ্য রিভার ব্যাংক হচ্ছে নদীর পাড়ে খেলতেছিল। সাডেনলি হি স্লিপড অ্যান্ড ফেল্ট ইনটু দ্য ওয়াটার, ফেল ইনটু দ্য ওয়াটার, হঠাৎ করে সে হচ্ছে কি করবো, স্লিপ খাইবে। স্লিপ খাই হচ্ছে মানে তোমার হচ্ছে কি বলে এটাকে, স্লিপ খাওয়াটাকে কি বলে, কি বল, ফিসে পড়ে গেল, ফিসে পড়ে গেল, এবং হচ্ছে তখন হচ্ছে তার সে হচ্ছে নদীতে পড়ে গেল, পানির ভিতরে পড়ে গেল। আ ফিশারম্যান হু ওয়াজ নিয়ার বাই, একজন ফিশারম্যান ছিলেন, একজন জেলে ছিলেন, যিনি হচ্ছে কাছে ছিলেন, তিনি হচ্ছে স হিম, তাকে দেখলো, এন্ড কুইকলি, এবং হচ্ছে কুইকলি জাম্প, এবং তিনি হচ্ছে খুব মানে দ্রুত তিনি হচ্ছে নদীতে জাম্প করে পড়ে গেলেন, মানে জাম্প করবেন ইন টু সেভ হিম, তাকে সেভ করার জন্য, তাকে রক্ষা করার জন্য, তাকে পানি থেকে ডুবে যাওয়া থেকে রক্ষা করার জন্য তিনি হচ্ছে পানিতে ঝাঁপ দিলেন। আচ্ছা, তারপর বলছে যে রফিক ওয়াজ স্কেয়ার, রফিক হচ্ছে খুব ভয় পেয়ে গেল, স্কেয়ার হয়ে গেল, বাট দ্য ফিশারম্যান রিঅ্যাসিউরড হিম, কিন্তু ফিশারম্যানটা নদীর জেলেটা তাকে হচ্ছে রিঅ্যাসিউর করলো, তাকে আশ্বস্ত করলো যে ডোন্ট ওয়ারি, তুমি চিন্তিত হয়ে না, তুমি কোনো দুশ্চিন্তা করো না, আই এম হিয়ার টু হেল্প, আমি তোমাকে এখানে উদ্ধার করার জন্য আসছি, তোমাকে হেল্প করার জন্য আসছি। আফটার আ ফিউ মিনিটস, কিছুক্ষণ পরে, দে রিচ দ্য শোর সেফলি, কিছুক্ষণ পরে তারা হচ্ছে এই যে নদীর পাড়ে হচ্ছে তারা সেফলি নিরাপদে পৌঁছে গেল, মানে নিরাপদে আসলো। ওই যে জেলেটা হচ্ছে ওই যে রফিককে হচ্ছে সে হচ্ছে উদ্ধার করে নিয়ে আসলো নদীর পাড়ে। রফিক থ্যাংক দ্য ফিশারম্যান, রফিক হচ্ছে ফিশারম্যানকে থ্যাংক করবো, ধন্যবাদ জানাবো, অ্যান্ড প্রমিসড টু বি মোর কেয়ারফুল ফ্রম দ্যাট ডে অন, এবং বললো যে আমি হচ্ছে ভবিষ্যতে যতদিন আসবে আমি হচ্ছে যখন খেলবো খুব কেয়ারফুলি হচ্ছে খেলবো, যাতে করে আমি ফার্মাসিতে পড়ে না যাই। হি অলওয়েজ রিমেম্বার দ্য কাইন্ড ম্যান হু সেভড হিম, সে হচ্ছে সবসময় মনে রাখো সেই কাইন্ড ম্যানটাকে, সেই জেলেটাকে, সেই দয়ালু মানুষটাকে, দয়ালু জেলেটাকে, যে তাকে রক্ষা করেছিল, হু সেভড হিম। তো এটা ছিল আমাদের মূল বিষয়। এখন দেখো, আমরা যখন পড়তেছিলাম, তুমি আমাদের যে কয়েকটা জিনিস মনে রাখতে হবে। প্রথমে আমরা বুঝি যে ক্যাপিটাল লেটার কোন কোন জায়গায় বসে। ক্যাপিটাল লেটার বসে হচ্ছে কোন একটা সেন্টেন্সের শুরুতে, কোন একটা পূর্ণাঙ্গ সেন্টেন্সের শুরুতে শুরুর যে শব্দটি হয় তার প্রথম অক্ষরটা হয় ক্যাপিটাল লেটার, ঠিক আছে? তাহলে ক্যাপিটাল লেটার বসে সেখানে। আর একটা জায়গায় ক্যাপিটাল লেটার বসে, সেটা হচ্ছে তোমার কোন একটা কবিতা যখন হয়, কবিতার প্রতিটা লাইনের প্রথম অক্ষরও ক্যাপিটাল লেটার হয়। কবিতার প্রতিটা লাইন পূর্ণ হোক, সম্পূর্ণ হোক বা সম্পূর্ণ না হোক, কিন্তু কবিতার প্রতিটা লাইনের প্রথম অক্ষরটা ক্যাপিটাল লেটার হয়। তো এটা যদি একটা কবিতা না, তাহলে কবিতার কথাটা আমাদের এখানে আসতেছে না, বা পয়েম না, বা পোয়েট্রি না, সেক্ষেত্রে কবিতার কথাটা আমাদের এখানে আসতেছে না। আমাদের এখানে যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে আমাদের সেন্টেন্স, পূর্ণাঙ্গ সেন্টেন্স কোনগুলো আছে,
এবং সেই পূর্ণাঙ্গ সেন্টেন্সের প্রথম অক্ষরটা আমাদের কি হবে, প্রথম শব্দের প্রথম অক্ষরটা আমাদের বড় হাতের হবে। দেখো এখানে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স কিন্তু দেওয়া আছে, ইন এ স্মল ভিলেজ ইন বাংলাদেশ দেয়ার ওয়াজ এ রিভার হোয়ার চিলড্রেন ওয়াক টু প্লে। দেখো ফুল স্টপ, ফুল স্টপ থাকা মানে হচ্ছে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়ে যাওয়া, শেষ হয়ে যাওয়া। এটা একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স এবং একটা প্রথম অক্ষরটা বড় হাতে দেওয়া আছে, এটা আমার কোনো ঝামেলা নাই। ঝামেলা আছে? কোনো ঝামেলা নাই। আচ্ছা, তারপরে দেখো আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে, ওয়ান, ওয়ান এটা ওটা বড় হাতের, হ্যাঁ এটাতে আমার কোনো ঝামেলা নাই। ওয়ান ডে, কমা, a little boy named Rafik was playing near the river bank. আচ্ছা, এটাই গেল। এবার আসো, এতটুকু আসার পর আমি বললাম যে রিভার ব্যাংক, ঠিক আছে, অর্থটা কি দাঁড়ায় দেখো। একদিন এই একটি ছোট্ট বালক, আমি যখন তোমাদেরকে পড়াই দিচ্ছিলাম তখন কিন্তু আমি এখানে থামছিলাম, এই যে রিভার ব্যাংক পর্যন্ত এসে থামছিলাম। তোমরা কেউ খেয়াল করেছো কিনা জানি না, কারণ হচ্ছে এখানে কিন্তু একটা সেন্টেন্স শেষ হয়েছে। আমি কিভাবে বুঝলাম, আমি এটা আমার স্ট্রাকচার দেখে আমি বুঝে গেলাম, এবং স্ট্রাকচারটা তোমাদের না বুঝে তাহলে তোমাদের জন্য হিজিবিজি হয়ে যাবে। তুমি যদি অর্থটা বুঝো, অর্থ দিয়ে বুঝে তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে কি বলছে, একদিন, ওয়ান ডে, a little boy named Rafik, একজন বালক যার নাম ছিল রফিক, was playing near the river bank, সে হচ্ছে নদী পাড়ে খেলছিল। একদিন একজন বালক যার নাম হচ্ছে রফিক, সে হচ্ছে নদী পাড়ে খেলছিল, ঠিক আছে। এতটুকু পরে তাকে সেন্টেন্স শেষ হয়। তারপর আমি যদি তার সাথে যদি আমি এটা শেষ না করে যদি বলি, এখানে যারা যেভাবে লিখছে শেষ না করে বলি, রিভার ব্যাংক সাডেনলি, একদিন একজন বালক যার নাম হচ্ছে রফিক, সে একটু নদী পাড়ে হঠাৎ করে খেলছিল। নদী পাড়ে হঠাৎ করে খেলছিল মানে এটা তারা কি বুঝায়, এটা আসলে কোনো মেক সেন্স মেক করে না। নদী পাড়ে হঠাৎ করে খাওয়া মানে কি, এটা কোনো মানে সেন্স মেক করে না। তার মানে হচ্ছে এতটুকু আসলে, suddenly he fell into the water, he slipped and fell into the water। আমি যদি বলি যে নদী পাড়ে খেলছিল, হঠাৎ করে সে হচ্ছে স্লিপ খাইলো, সে হচ্ছে তোমার কি বলে স্লিপ মানে হচ্ছে কি, এটা কি মানে ফিসলা খেলো আর কি, ফিসলা খেলো এবং হচ্ছে নদীতে পড়ে গেল বা পানিতে পড়ে গেল, ঠিক আছে। এতটুকু আসলে একটা সেন্টেন্স হয়। তার মানে আমার এখানে কিন্তু একটা বিরাম চিহ্ন অবশ্যই আছে, এবং বিরাম চিহ্নটা কি এটা আমাকে বুঝতে পারছে, যেহেতু এখানে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স শেষ হয়েছে, তার মানে এখানে একটা ফুল স্টপ কিন্তু আছে, এখানে একটা ফুল স্টপ কিন্তু আছে, এবং এখানে আমি একটা ফুল স্টপ দিয়ে দিলাম। এখন দেখো ফুল স্টপ দিয়ে দিলে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স শেষ হয়ে গেছে, আর একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স শুরু হয়েছে, এবং যে পূর্ণাঙ্গ সেন্টেন্সটা শুরু হয়েছে সেটার প্রথম যে শব্দটা সেটা হচ্ছে সাডেনলি, ঠিক আছে। প্রথম যে শব্দটা সেটা কি, সেটা হচ্ছে সাডেনলি। তো প্রথম শব্দটা সাডেনলি হইলে এটাও তো একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স এর পরে হবে নাকি, হবে না, এটাও এরপর পূর্ণাঙ্গ সেন্টেন্স। দেখো পোস্ট পর্যন্ত এসে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়ে গেছে, এই যে নামে যদি উপর এই যে পোস্ট পর্যন্ত এসে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়ে গেছে। তো একটা যদি একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হয় এবং এটা যদি হয় তার প্রথম শব্দ, তো তার প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হবে। কারণ এখানে যে সাডেনলি যে এসটা, এটা কি আসলে ছোট হাতের হবে, এটা কখনো ছোট হাতের হবে না, এটা হবে বড় হাতের, ঠিক আছে। এখানে এসটা কি হবে, এসটা হবে বড় হাতের, ঠিক আছে। সাডেনলি এসটা হবে বড় হাতের। তাহলে দেখো আমরা এখানে এই জায়গাটার মধ্যে আমরা হচ্ছে দুইটা ফাংশন আমরা পেয়ে গেলাম, ঠিক আছে। একটা হচ্ছে এখানে আমাকে ফুল স্টপ দিতে হবে, আরেকটা হচ্ছে আমাকে এখানে এসটা বড় হাতের দিতে হবে। তাহলে দুইটা মার্ক, দুইটা ফুল স্টপ, একটা ফুল স্টপ আর একটা বড় ক্যাপিটাল লেটার জিনিসটা আমরা পেয়ে গেলাম। তো আমরা এই জিনিসগুলো কিন্তু বেশি দেখবো না, সম্ভবত তোমরা উদ্যোগে তোমরা 5টা দেখবে, বা অনেক সময় 10টাও দিয়ে দিতে পারে, 10টা জায়গায় দিয়ে দিতে পারে, যেখানে তারা ভুল দিয়ে দিছে সেখানে তোমাকে শুদ্ধ করতে হবে। কিন্তু আমি যে এই ফ্যাসিলিটি যদি আমি পড়ে দেখি, আমি দেখলাম যে এখানে তোমার 5টা জায়গা আছে, 5টা জায়গায় তোমার কি এরকম ভুল জিনিস দিয়ে দিচ্ছে, বাকি জায়গাগুলো তোমার ঠিক আছে। তো 5টা জায়গায় যদি তোমার ভুল জিনিস দিতে, তুমি যদি একটা ফুল স্টপ বসাইতে পারো, তাহলে তুমি কিন্তু 1 মার্ক পাবো না, তুমি হচ্ছে 2 মার্ক পেয়ে যাবে। 5টা যদি তোমার ভুল দিয়ে থাকে, তাহলে 5টা ভুল যদি তুমি শুদ্ধ করো, 5টার জন্য তুমি পাবো হচ্ছে 10 মার্ক, কারণ টোটাল এই প্রশ্নটার ভিতর 10 মার্ক তোমাকে ক্যারি করবে, ঠিক আছে। একটা যদি তুমি শুদ্ধ করে দিয়ে দিতে পারো, তাহলে সেটার জন্য তুমি 2 মার্ক করে পেয়ে যাচ্ছ। চিন্তা করতে পারো, মানে একটা প্রশ্নের জন্য তুমি 2 মার্ক করে পেয়ে যাচ্ছ, একটা ভুল শুদ্ধ করার জন্য তুমি 2 মার্ক করে পেয়ে যাচ্ছ, এবং 5টা ভুল শুদ্ধ করে দিতে হবে, তুমি কিন্তু 10 মার্ক কিন্তু টোটাল পেয়ে যাবে। কাটার কোনো অপশন নাই, কাটার কোনো অপশন নাই, কারণ এটা তো তোমার কোনো প্যারাগ্রাফ না, বা এটা তো কোনো কম্পোজিশন না, বা রেটিং কোনো সাইড না যে তুমি লিখবা, বেশি লিখলে তোমাকে নাম্বার বেশি দিবে, কম লিখলে তোমাকে নাম্বার কম দিবে, বা ওটা তোমার রি-এক্সামিন করবে, বা তোমার কথা ভুল হবে, এই জিনিসগুলো তোমার কাটার কোনো সুযোগ নেই। এখানে জাস্ট তুমি যদি ফুল স্টপটা দিছো কিনা এবং এফডেভিটটা দিছো কিনা এটা দেখে তোমাকে নাম্বারটা দিয়ে দিবে। আচ্ছা, তারপর আমরা দেখি সাডেনলি পর একটা কমা হওয়ার কথা, হ্যাঁ কমা হয়েছে, হি স্লিপড এন্ড ফেল ইনটু দ্য ওয়াটার। এটা কি হলো, আ ফিশারম্যান হু ওয়াজ নিয়ারবাই স হিম and quickly jumped in to save him। এটাতে কোনো ভুল নাই, সেন্টেন্সটাতে কোনো ভুল নাই। রফিক ওয়াজ স্কেয়ার্ড, রফিক হচ্ছে স্কেয়ার্ড হয়ে গেল, কমা দেওয়া আছে, ঠিক আছে। বাট দ্য ফিশারম্যান রিঅ্যাসুরড হিম, ডোন্ট ওয়ারি, তুমি হচ্ছে চিন্তিত হই না, আই এম হিয়ার টু হেল্প, ঠিক আছে। আচ্ছা, এখানে গিয়ে আমার আরেকটা সেন্টেন্স শেষ হয়ে গেল। তারপরে দেখো এখানে আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে না,
আরেকটা সেন্টেন্স শুরু হয়েছে এবং সেই সেন্টেন্সটা এখানে এসে এখানে শেষ হয়েছে, ঠিক আছে? তার মানে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। এখন এটা যদি একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, তাহলে এই শব্দটা কিন্তু তার প্রথম শব্দ না, এই সেন্টেন্সের প্রথম শব্দ না। প্রথম শব্দের প্রথম অক্ষর কি হয়? বড় হাতের হয়। এখানে কি বড় হাতের দেওয়া আছে? প্রথম অক্ষরটা কি? এ। এটা কি বড় হাতের দেওয়া আছে? দেওয়া নেই। তার মানে আমাকে এখানে এটা বড় হাতের দিতে হবে, ঠিক আছে? আমি এখানে এটা বড় হাতের দিয়ে দিলাম, তাহলে আমার এখানে আফটার এটা ঠিক হয়ে গেল, ঠিক আছে? আমি তিনটা প্রশ্ন পাইলাম, তিনটা প্রশ্নে আমি 3 গুণা 3টা বহু শুদ্ধ করলাম, 3টা বহু শুদ্ধ করার কারণে আমাকে 3 গুণা 6 মার্ক আমি পেয়ে গেলাম। আচ্ছা, এরপর আর কি আছে দেখো, আমার আর দুইটা পাবো। After a few minutes, they reached the shore and shore safely. আচ্ছা, Rafik thanked the fisherman and promised Rafik to fisherman and promised to be more careful from that day on. আচ্ছা, he always remembered. আচ্ছা, from that day on, এখানে এসে কিন্তু একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স শেষ হয়ে যায়, যার কারণে আমাকে কিন্তু এখানে ফুল স্টপ দিতে হবে। কিন্তু এখানে তার ফুল স্টপ না দিয়ে তারা দিয়েছে হচ্ছে কমা। এটা কিন্তু কমা হবে না, ঠিক আছে? কমা সাধারণত পূর্ণাঙ্গ সেন্টেন্স শেষ হওয়ার ক্ষেত্রে ব্যবহার করা হয় না। কমা হয় একটা সেন্টেন্সের মাঝে যদি কোনো 2টা অংশ থাকে, 3টা অংশ থাকে বা অনেকগুলো অংশ থাকে, সেগুলো কি আলাদা আলাদা করার জন্য কমা ব্যবহার করা হয়। বা 2টা একই রকমের শব্দ থাকে, সেগুলোকে আলাদা আলাদা করে বোঝানোর জন্য তোমার কমা ব্যবহার করা হয়। তো এখানে একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স যেহেতু, তার মানে এখানে আমার পূর্ণাঙ্গ সেন্টেন্স শেষ হয়ে গেছে এবং এটা সাধারণ সেন্টেন্স। এখানে আমাকে একটা ফুল স্টপ দিতে হবে, কারণ 4টা কিন্তু পেয়ে গেল, 4টা পেয়ে গেল, তবে 4 2 আমার 8 মার্ক পেয়ে গেল। এখন দেখো, এটা যদি পূর্ণাঙ্গ সেন্টেন্স হয়, এটা এরপরে যে সেন্টেন্সটা আছে সেটাও একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স, কারণ সেটাও তোমার ফুল স্টপ দিয়ে শেষ হয়েছে। এটাও একটা পূর্ণাঙ্গ সেন্টেন্স। আর এটা পূর্ণাঙ্গ সেন্টেন্স হবে, এই শব্দটাই পূর্ণাঙ্গ সেন্টেন্সের প্রথম অক্ষর প্রথম শব্দ না, প্রথম শব্দ না, এই পূর্ণাঙ্গ সেন্টেন্সটা অবশ্যই প্রথম শব্দ। প্রথম শব্দ তার প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হবে নাকি? আর প্রথম অক্ষরটা অবশ্যই বড় হাতের হবে এবং বড় হাতের দিয়ে দিলাম, তাহলে এই একটা 2টা, এই 2টা জিনিস ঠিক করলাম, তাহলে 2 গুণ 4 মার্ক পেয়ে গেলাম। একটা ভুল সিদ্ধ করলাম, এরপরে কি আর ভুল আছে কিনা আমরা দেখি। হি অলওয়েজ রিমেম্বার্ড দ্যাট কাইন্ড ম্যান এন্ড হু সেভড হিম। আচ্ছা, না, এরপর আর কোনো ভুল নাই। তাহলে এই একটা শুদ্ধ করলাম, 2টা শুদ্ধ করলাম, 3টা শুদ্ধ করলাম, আর 4টা শুদ্ধ করলাম, 5টা শুদ্ধ করলাম। 5টার জন্য আমি 5 গুণ কত মার্ক পাবো? 5 গুণ আমি 10 মার্ক এখানে পেয়ে যাবো। খুবই সহজ তোমাদের জন্য। তোমরা মনে করতে পারো যে গ্রামার টপিকগুলো তোমাদের জন্য খুব কঠিন করে দেওয়া হয়েছে, বা তোমাদের অন্যান্য ক্লাসগুলো তো তোমার গ্রামারের কিছু না কিছু বিষয় তারা হচ্ছে, যারা হচ্ছে ক্লাস 8 আছে তারা 7 এবং 6 এ পড়ছে, বা যারা হচ্ছে 9 আছে তারা 8 7 6 এ পড়ছে। তোমরা তো কিছুই পড়ো নাই, কিন্তু তোমাদের গ্রামার টপিকগুলো দিবেও, কিন্তু খুব সহজ জিনিসগুলো দিয়েছে, ঠিক আছে? দেখো, এখানে কিন্তু আমি শুধু 2টা রুল ইউজ করছি। কয়টা রুল ইউজ করছি? 2টা রুল। 1 নম্বর রুলটা কি? 1 নম্বর রুলটা হচ্ছে যে তোমার পূর্ণাঙ্গ সেন্টেন্সের এর প্রথম অক্ষর ক্যাপিটাল, ঠিক আছে? এই জিনিসটা কোথায় ব্যবহার করলাম? এই যে এখানে ব্যবহার করলাম, এই যে এখানে ব্যবহার করলাম, আর হচ্ছে এখানে ব্যবহার করলাম, ঠিক আছে? আর 2 নম্বর যে রুলটা, সেটা হচ্ছে পূর্ণাঙ্গ সেন্টেন্স এর শেষে কি বসে? ফুল স্টপ বসে। ফুল স্টপ মানে কি? এই যে ডট, ঠিক আছে? এই 2টা রয়েছে, সেটা কোথায় ছিল? যেখানে এটা পূর্ণাঙ্গ সেন্টেন্স শেষ হয়েছে, এখানে একটা ফুল স্টপ বসছে, এটা তো আগে থেকেই ছিল। আর এখানে পূর্ণাঙ্গ সেন্টেন্স শেষ হয়েছে, এখানে একটা ফুল স্টপ বসছে। এই 2টা রুল দিয়ে কিন্তু তোমাদের এই প্রশ্নটা দেওয়া হয়েছে। এবং তোমাদের যে প্রশ্নগুলো দেওয়া হবে কনসেশন মার্ক থেকে, সেগুলো এসে বেশি কঠিন কিন্তু করা হবে না, যেহেতু এনসিটিভি এটা স্ট্যান্ডার্ড জিনিসটা দিয়ে দিছে এইভাবে। এবং তোমার এখানে যদি 5টা ভুল দেওয়া হয়, তুমি 5টার জন্য তুমি কিন্তু 10 মার্ক পেয়ে যাবে। তো এটা ছিল তোমাদের আজকের ক্লাস। প্যানিক হওয়ার কোনো কারণ নাই, আমি বুঝিয়ে দিলাম, তোমরা আশা করি বুঝছো। এবং হচ্ছে তোমরা হচ্ছে কি করবা, যে এই ক্লাসগুলো দেখবা, যদি তোমার কথা বুঝতে অসুবিধা হয় ক্লাসগুলো টেনে টেনে দেখবা, এবং তোমরা হচ্ছে এটার একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, এবং ক্লাসগুলো হচ্ছে তোমরা টেনে টেনে দেখবা। আর যদি কোথাও তারপর বুঝতে না পারো, তাহলে হচ্ছে তোমরা আমাদের গ্রুপটার নাম হচ্ছে কি, আমি প্রতিটা ভিডিওতে বলছি যে আমাদের গ্রুপটার নাম হচ্ছে MOGOZERMASTUR, একসাথে লিখবা, ক্লাস 6-12। এটা লিখে যদি তোমরা ফেসবুকে সার্চ করো, তাহলে তোমরা হচ্ছে গ্রুপ যেটা পাওয়া, এবং সেখানে হচ্ছে তুমি আমার আইডি দেখে আমাকে চিহ্নিত করতে পারবা যে এটা আমাদেরই গ্রুপ। তাহলে সেই গ্রুপটাতে তোমরা যাবা, গিয়ে হচ্ছে তোমরা এই ভিডিওগুলো তোমরা হচ্ছে দেখবা, এবং হচ্ছে তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেখান থেকে তোমার প্রশ্নটা করবো, আমরা হচ্ছে দ্রুত সময়ের মধ্যে তোমাদের সে প্রশ্নের আনসার দেওয়ার চেষ্টা করবো। এবং হচ্ছে তোমাদের যে কোনো প্রয়োজন ভিডিওতে যেখানেই যাবে সেখানকার কমেন্ট হচ্ছে তোমাদের সমস্যাটা জানাতে পারো, আমরা হচ্ছে সেই সমস্যাগুলো তোমাদেরকে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো। তো নেক্সট ক্লাসে আমরা হচ্ছে এর পরবর্তী যে প্রসঙ্গগুলো আছে সেই প্রসঙ্গগুলো নিয়ে আলোচনা করবো। ততক্ষণ নিজের সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য শুভকামনা রইবে। তোমরা একটা ভালো পরীক্ষা দাও, বার্ষিক পরীক্ষা খুব ভালো করো, তোমাদের জন্য শুভকামনা জানিয়ে আমি আমার ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ।